শুরুতেই জানিয়ে দেব, লেবাননে পেজার বিস্ফোরণে মারাত্মক হতাহতের ঘটনা, জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য। জানিয়ে দেব, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরে ফেরাতে ফের যুদ্ধ ঘোষণা করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হামাস, দিচ্ছে কঠোর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব, মণিপুরে শান্তি ফেরাতে জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপে বসেছে নয়াদিল্লি। লেবাননে পেজার বিস্ফোরণে মারাত্মক হতাহতের ঘটনা, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। লেবাননে পেজার বিস্ফোরণে কমপক্ষে 9 জন নিহত এবং প্রায় 2750 জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে এই বিস্ফোরণ ঘটার খবর জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। পেজার নামক এই ছোট ডিভাইসটি সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ জানিয়েছেন, নিহতদের মধ্যে 8 বছরের এক শিশুও রয়েছেন। আহতদের মধ্যে 200 জনেরও বেশি মানুষের আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আহতদের বেশিরভাগই মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে মারাত্মক আঘাত লেগেছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে এই বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে। তাদের দাবি, ইসরায়েল এই হামলার পেছনে রয়েছে এবং এর জন্য তারা যথাযথ শাস্তি পেতে বাধ্য। তবে এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার পর থেকে প্রায় 1 বছর ধরে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। হিজবুল্লাহ আরও জানায়, নিহতদের মধ্যে তাদের 2 জন যোদ্ধাও রয়েছেন। সংগঠনটির বিবৃতিতে উল্লেখ করা হয়, বিস্ফোরণ মূলত তাদের বিভিন্ন ইউনিট এবং প্রতিষ্ঠানের সদস্যদের ব্যবহৃত পেজার ডিভাইসে রয়েছে। সংগঠনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই বিস্ফোরণ তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানিও রয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, এই বিস্ফোরণের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই এবং তারা এই ঘটনার পেছনে কারা রয়েছে তা জানেনও না। আল জাজিরার বৈরুত প্রতিনিধি জেইনা খদর বলেন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ কয়েক মাস আগে তার যোদ্ধাদের স্মার্টফোন ব্যবহার নিষেধ করছিলেন, কারণ তিনি মনে করছিলেন ইসরায়েল এই ডিভাইসগুলোতে প্রবেশ করতে সক্ষম। সেই নির্দেশনার পর যোদ্ধারা পেজার ডিভাইস ব্যবহার করতে শুরু করেন। খদরের মতে, বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় যে এই ডিভাইসগুলো বাহ্যিক কোনো পক্ষ থেকে নিয়ন্ত্রণের শিকার হতে পারে। এদিকে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরে ফেরাতে যুদ্ধ ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার উত্তরের বাসিন্দাদের তাদের নিজস্ব বাসভবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের মন্ত্রিসভা তাদের যুদ্ধের কৌশল সম্প্রসারিত করে উত্তরের বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার মন্ত্রিসভা জরুরি বৈঠকে এই যুদ্ধের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। নতুন কৌশলের আওতায় হামাসের সামরিক শক্তি, শাসন ক্ষমতা ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা ও ইসরায়েলকে এর ভবিষ্যতের হুমকি থেকে মুক্ত রাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব শর্ত গত জুনে নেতানিয়াহু ঘোষণার সময় প্রকাশিত হয়েছিল। গত 7 অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলের আক্রমণ চালানোর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। গত কয়েক মাস ধরে উত্তরের ইসরায়েলের নানা অঞ্চলে বর্ধিত আন্তঃসীমান্ত হামলার কারণে বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট মার্কিন রাষ্ট্রদূত আমোস এর সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ফিরিয়ে আনার একমাত্র পথ সামরিক পদক্ষেপ। গ্যালান্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও হিজবুল্লাহ তাদের সংঘাতে যুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং সংঘাতের অবসান ঘটাতে অস্বীকারও করেছে। এদিকে গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হামাস। গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। সংগঠনটির প্রধান ইয়াহিয়া সিনোয়ার সোমবার এই কথা বলেছেন। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট গত সপ্তাহে বলেছিলেন, গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের আর অস্তিত্ব নেই। সিনোয়ার বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ইরান সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় 1 বছর ধরে যুদ্ধ করে আসছেন। সিনোয়ার হামাস গ্রুপের ইয়েমেনি
মিত্রদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি। তিনি গত মাসে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ চলছে। সেখানকার চিকিৎসক ও উদ্ধারকর্মীরা সোমবার জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 2 ডজন লোক নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াই বন্ধের সম্ভাবনা ম্লান হয়ে আসছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট এমন সতর্কবাণী উচ্চারণের পর সর্বশেষ এসব হামলা চালানো হলো। এতে আবারও বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গাজা যুদ্ধের 11 মাসেরও বেশি সময় পরে ইয়েমেনের হুতিদের কাছে লেখা এক চিঠিতে সিনওয়ারের হুমকি দিয়ে বলেছেন, গাজা এবং এই অঞ্চলে অন্যত্র ইরানের সাথে সম্পৃক্ত গ্রুপগুলো শত্রুপক্ষের রাজনৈতিক ইচ্ছা ভেঙে দেবে। এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কয়েক মাসের মধ্যস্থতার প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের এবং হামাসের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে দ্রুতগতিতে কাজ করছেন। মিলার আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সপ্তাহে সেখানে সফরে গিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। মিলার এক বিবৃতিতে বলেছেন, ব্লিংকেন গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন, যা সকল জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে। এদিকে মণিপুরে শান্তি ফেরাতে জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপে বসেছে নয়াদিল্লি। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে শান্তি ফেরাতে সেখানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপ শুরু করেছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। অমিত শাহ বলেন, সব পক্ষ যদি একটু সমঝোতায় পৌঁছায় তাহলেই মণিপুরে শান্তি ও স্থিতিশীলতা আনা সম্ভব। সংলাপের মাধ্যমে আমরা সেই চেষ্টাটাই করছি এবং আশা করছি যে আমরা সফল হব। মণিপুর রাজ্য সরকারে বর্তমান রয়েছে বিজেপি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা সংলাপে আছেন বলেও জানিয়েছেন অমিত শাহ। জাতিগত বৈচিত্র্যে ভরপুর মণিপুর গত বছর মে মাস থেকে মেইতে সম্প্রদায়, হিন্দু ও খ্রিস্টান ধর্ম অবলম্বী কুকি-চিন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। ওই মাসে রাজ্যের সংখ্যাগুরু মেইতে জাতিগোষ্ঠীকে তফসিলি জাতি হিসেবে ঘোষণা করে মণিপুর হাইকোর্ট। সেই সঙ্গে ভারত সংবিধান অনুসারে সরকারি চাকরি এবং ভারতের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেইতেইদের জন্য কোটা ব্যবস্থা চালুর নির্দেশও দেন আদালত এই আদেশে ক্ষুব্ধ হয় রাজ্যটির সংখ্যালঘু জাতিগোষ্ঠী কুকি এবং সেই দিন থেকেই প্রতিবাদ শুরু হয় রাজধানী ইম্ফল সহ বিভিন্ন এলাকায়। অল্প সময়ের মধ্যেই জাতিগত সংঘাত শুরু হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে। বিগত কয়েক মাস খানিকটা থিতিয়ে এলেও সম্প্রতি ফের তীব্র রূপ নিয়েছে সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত 10 সেপ্টেম্বর 5 দিনের জন্য রাজ্য জুড়ে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল সরকার। গত 15 সেপ্টেম্বর থেকে অবশ্য ফের স্বাভাবিক হয়েছে ইন্টারনেট। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে গত প্রায় 1.5 বছরের সহিংসতায় উভয় সম্প্রদায়ে নিহত হয়েছেন অন্তত 225 জন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 60,000 মানুষ।